একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। বাংলাদেশ হলো ৭১-এ হারিয়ে যাওয়া পাকিস্তানের ভাই, আর ডক্টর ইউনূস নাকি এই দুই ভাইকে একত্রিত করার জোর চেষ্টা করছেন, এমন মিথ্যা তথ্য রীতিমতো ফটোকার্ড আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে। একইভাবে গুজবের শিকার হয়েছে বিএনপি এবং যুবদলও। এই যেমন চাঁদা না দেওয়ার কারণে প্রবাসীর বউকে জোর করে ধর্ষণ করলো যুবদল নেতা, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হলো। পরে জানা গেল সেটা ছিল গুজব। ওদিকে নুরুল হক নূর, তিনি নাকি বিএনপিতে যোগ দিয়েছেন, এমন খবরও বিভিন্ন পেজ থেকে একযোগে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। গুজবের এই থাবা থেকে বাদ যায়নি কাশ্মীরের হামলার ঘটনাও। দর্শক, সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতেই সেটা দেখে নেব, তারপর আলাপে যাব। বাংলাদেশ ৭১-এ হারিয়ে যাওয়া পাকিস্তানের ভাই, ডক্টর ইউনূস সরকার দুই ভাইকে একত্রিত করার জোর চেষ্টা করছেন, এমন শিরোনামে মূলধারার গণমাধ্যম দৈনিক জনকণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম জানায়, এমন শিরোনামে দৈনিক জনকণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নাকি বলেছেন, আমি এখন বিএনপির সিট প্রার্থী, বিএনপির কথার বাইরে গিয়ে কিছু বলতে পারি না। এমন শিরোনামে দৈনিক জনকণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল নুরুল হক নূর এমন কোনো মন্তব্য করেনি, এবং জনকণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এখানেও ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে এটি তৈরি করে প্রচার করা হচ্ছে। এর আগে চাঁদা না দেওয়ার কারণে প্রবাসীর বউকে জোর করে ধর্ষণ করল যুবদল নেতা, এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে একাধিক পেজ থেকে। পরে ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম জানায়, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এমনকি সেখানে কোনো যুবদল নেতাও ছিলেন না। এটি এক নারীর সাথে মুন্সিগঞ্জ কারাগারের জেলারের ফাঁস হওয়া ব্যক্তিগত মুহূর্তের ভিডিও। ওদিকে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে বেশ কয়েকজন ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে সশস্ত্র পাহাড়িরা চট্টগ্রামের পাহাড় অশান্ত করছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। এটি ছিল একটি সিনেমার শুটিং। এখানেই শেষ নয়। গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার ঘটনার পর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার কোনো দৃশ্য নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। দর্শক, আজ ৫টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার, আর যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, আমরা আসলে ধারণা দেখানোর চেষ্টা করলাম এই ৫টি অপতথ্য দিয়ে আসলে যে কি পরিমাণ অপতথ্য, কি ধরনের অপতথ্য ছড়াচ্ছে, এবং সেখান থেকে বাছাই করে এই ৫টি তুলে ধরার পর আমরা যে তথ্যগুলো রিউমার স্ক্যানারের কাছ থেকে জানলাম, এবং তারা আমাদেরকে যে তথ্যটা জানালো যে গতকাল ২৩ এপ্রিল পর্যন্ত গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম, নকল এবং ভুয়া ফটোকার্ড সহ বিভিন্ন উপায়ে গণমাধ্যমকে জড়িয়ে ১৭১টি ঘটনায় দেশি বিদেশি মোটামুটিভাবে ২৪টি গণমাধ্যমকে জড়ানো হয়েছে, ১৯১টি ভুল তথ্য প্রচার করা হয়েছে, এবং আমাদের ৭১ টেলিভিশনও এমন ৪টি গুজবের শিকার হয়েছে। আমরা আলাপ করতে চাই, আমাদের সঙ্গে আছেন, আমরা পেয়েছি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং গেল কয়েকদিনের যে অপতথ্যের ফ্যাক্ট চেক আমরা দেখছি, বিশ্লেষণ করছি, তাতে দেখা যাচ্ছে যে কথা আপনি বা আপনার দলের কোনো শীর্ষ নেতা বলেননি, সেটাকে আসলে চটকদার শিরোনাম দিয়ে আমাদের গণমাধ্যমের বিভিন্ন ফটোকার্ড নকল করে ছড়ানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার পর দল হিসেবে আপনারাই সবচাইতে বেশি গুজবের টার্গেট হচ্ছেন। আপনাদের অবজারভেশনটা একটু জানতে চাই, কেন এমনটা হচ্ছে, এবং গুজবের বিপরীতে দলীয়ভাবে বা ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ। জি, ৭১কে এই কারণে আমি সাধুবাদ জানাচ্ছি এই মুহূর্তে। ৭১ এই যে গুজবের বিরুদ্ধে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অথবা বিএনপি না,
অনেকগুলো ফেক নিউজের উপর ভিত্তি করে দেশের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে ৭১। এটা একটা শুভ লক্ষণ, ভালো উদ্যোগ। জি, যারা আসলে বাংলাদেশে গণতন্ত্রকে বিপদগ্রস্ত করতে চায় অথবা গণতন্ত্রের বাইরে একটি শূন্য পরিস্থিতি, বিশৃঙ্খলামূলক একটি পরিস্থিতি বাংলাদেশ যাতে এগিয়ে না যেতে পারে, যারা এটা চায়, কোনো না কোনো ভাবে তারা এর সঙ্গে যুক্ত বলে আমার কাছে মনে হয়। আমার কাছে এও মনে হয় বাংলাদেশ সবসময় গণতন্ত্রের সপক্ষে লড়াই করেছে, যুদ্ধ করেছে, একসাগর রক্ত দিয়েছে। ৫০ বছর হয়ে গেছে, কখনো গণতন্ত্র আমরা পেয়েছি, কখনো আমরা সেটা হারিয়েছি। মানুষের ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে এটা আমি বলবো না, কিন্তু যে কথা সে বলে নাই, দায়িত্বহীন কাজ আর দ্বিতীয়টা নাই। জি, আমার কাছে এও মনে হয় যে এখন মানুষের ঐক্যবদ্ধ থাকার সময়। অতীত স্বৈরাচারের দোষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিসন্ধি করছে, বিভিন্ন ভাবে তারা নিজেদের হারানো ক্ষমতা ফিরে যাচ্ছে। আমাদের দেশি বিদেশি অনেক বন্ধু যেমন আছে, শত্রু আছে। সেই জন্য ফেক নিউজ যারা করছে, মিথ্যা কথা যারা নানান কায়দা কৌশলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছেন, আমি তাদেরকে বলবো সত্য মানুষের মধ্যে থাকা যায়, কিন্তু আলটিমেট তো থাকা যায় না। একটা সেই জন্য আশাবাদের ব্যাপার হচ্ছে যে মানুষ এখন গুজব বুঝতে শিখেছেন কোনটা তথ্য আর কোনটা অপতথ্য। কিন্তু একটা মুশকিল হচ্ছে যে প্রান্তিক অঞ্চলে মানুষের হাতেও এখন স্মার্টফোন এবং তারা কখনো কখনো কনফিউজ হচ্ছেন। সেই জায়গা থেকে আপনাদের বার্তাটা আসলে প্রান্তিক পর্যায়ে কিভাবে ছড়াবেন বা ভাবছেন কিনা আসলে এটা নিয়ে? আসলে রাজনৈতিক যারা গণতন্ত্র প্রিয়, স্বাধীনতা প্রিয়, দেশের উন্নয়নে বিশ্বাসী, তাদের নানামুখী শত্রুতার ঘটনা আছে, তাদের প্রতিপক্ষ আছে। তো বলা যায় এই অদৃশ্য শক্তিটা সোশ্যাল মিডিয়াতে যারা ফেক নিউজ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে, এটি আরেকটি ফ্রন্ট তারা খুলেছে। এই ব্যাপারে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্র প্রত্যাশী এবং লড়াই করছেন, তাদেরকে একটু সতর্ক হতে হবে। অর্থাৎ নতুন একটি অনুষঙ্গকে গ্রহণ করে সেটা কিভাবে ঠেকানো যায়, কিভাবে লড়াই করা যায়, এবং এর সপক্ষে যারা কাজ করছে তাদের সঙ্গে এক ধরনের সহযোগিতামূলক সম্পর্ক কিভাবে গড়ে তোলা যায়। আর প্রান্তিক পর্যায়ে যেসব মানুষ আছে, হ্যাঁ, তারা কিছু সরল সোজা বটে, কিন্তু তারা কিছু বোঝে না, এটা বোধহয় আমি বোধহয় আপনার সঙ্গে একমত হবো না। এই কারণে যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যখন কখনো কখনো শহরে মানুষরা হতাশ হয়েছে, প্রান্তিক পর্যায়ের মানুষরা কিন্তু তখন জেগে উঠেছে দল রক্ষা করা, গণতন্ত্র রক্ষা করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সেই জন্য আমার কাছে মনে হয় শুধু যে রাজনৈতিক দলের দায়িত্ব এমন না, যেমন ৭১ যে উদ্যোগটা নিয়েছে, এরকম অন্যান্য প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এমনকি সোশ্যাল মিডিয়াতেও যারা কাজ করেন সত্যের জন্য, ভালোর জন্য, গণতন্ত্রের জন্য, তাদেরকে মিলেমিশে কাজ করার একটা উদ্যোগ নিতে হবে। লড়াই কখনো একক হতে পারে, কিন্তু সেটা সীমাবদ্ধতা থাকে একদম পরিষ্কার। জি, আর একটা বিষয়, মানে হ্যাঁ, আর ১ মিনিটের মধ্যে একটা সমাধান আপনার কাছ থেকে একটু পরামর্শ বলতে পারেন, সেটা একটু জানতে চাইবো। সেটা হচ্ছে, আমরা না হয় দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারছি, কিন্তু প্রতিবেশী দেশের ভারতের কয়েকটি গণমাধ্যমের নাম যদি আপনি দেখেন যে তারা একেবারে টার্গেট করেই তথ্য সন্ত্রাস চালাচ্ছে, তাদের বিপরীতে আমাদের মুভমেন্ট আসলে কি হওয়া উচিত? কূটনৈতিকভাবে বলুন বা দলীয়ভাবে বলুন, কোনো ধারণা বা কোনো পরামর্শ? তারা একত্রে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, কিন্তু পরবর্তীতে গণতন্ত্রের বিপক্ষে এখানে যারা ভূমিকা পালন করেছে তাদের পক্ষ তারা নিয়েছিল। এই যে ২৪-এর যে পরিবর্তন, আমাদের অসংখ্য ছাত্র শহীদ হয়েছে, অসংখ্য ছাত্ররা বিছানায় কাতরাচ্ছে। তো এদের যে দেশবাসী ছাত্র জনতার যে লড়াই,
সেটাকে প্রতিপক্ষ হিসাবে পার্শ্ববর্তী দেশ নানান অপপ্রচার করছে, কিন্তু দিন যত গড়িয়েছে তাদের অপপ্রচার কিন্তু তাদের দেশেও এটা ফেক হয়ে গেছে, তাদের দেশেও এটা আর এখন গ্রহণযোগ্য না। তারপরেও আমাদেরকে এটা হাল ছাড়লে চলবে না, অব্যাহতভাবে এই সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে মিথ্যার বিপরীতে। সেই জন্য পার্শ্ববর্তী দেশেও জনগণ তো বাংলাদেশের সঙ্গে, এখন যে সরকারটা আছে এটা একেবারে সাম্প্রদায়িক, একেবারেই বিদ্বেষী, মানে গণতন্ত্র বিদ্বেষী একটি শক্তি। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত যাই করুক না কেন, বিশ্বে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ এমনকি শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, মানে আমাদের নিকট প্রতিবেশীরাও কিন্তু বাংলাদেশের বিপক্ষে, এটা আমি মনে করি। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এবং আমার হাতে সময় থাকলে নিশ্চয়ই আলাপটা দীর্ঘ করতে হবে, এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আমাদের সঙ্গে ছিলেন এবং ফ্যাক্ট চেক নিয়ে আমরা মূলত আলাপ করছিলাম। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা ঠিক হাজির হব একই সময় একইভাবে। এবং যে কোনো খবর যদি আপনাকে কোনো সংশয়ে ফেলে তার একটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন, এবং মেইল আইডি আপনারা দেখতে পাচ্ছেন www.fns.71tv@gmail.com এখানে, এবং ফেসবুকে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের ঠিকানাও দেখতে পাচ্ছেন, facebook/fake news scanner এই ঠিকানা। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।